সেলিনা পারভীনকে তুলে নিয়ে যায় একদল কাপড়ে মুখ নাক ঢাকা মুখোশধারী। বাইরে তখন কারফিউ ছিল, কিছু খাকি পোশাক পরা লোকও ছিল সাথে। একটা মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল আমাদের বাসার সামনে। উনি তখন রান্না করছিলেন। দূরে পাকিস্তানি মিলিটারির একটা জিপও দাঁড়িয়েছিল। 17ই ডিসেম্বর 1971-এ তার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় রায়েরবাজার বধ্যভূমিতে অন্যান্য শহীদদের মাঝে। আজ 30 বছর পর এই চলচ্চিত্র তার স্মরণেও আদলে নির্মিত হয়েছে, উৎসর্গও করা হয়েছে তাকে। আমি এর মাঝে কোনো মিল অমিল খুঁজব না, কারণ শহীদ সেলিনা পারভীন শুধু কেবল আমার মা নন, তিনি এদেশের স্বাধীনতা প্রিয় সকল মানুষের শহীদ স্বজন। মানে আগরতলা ষড়যন্ত্র মামলা মানি না
ঘরে যাও। সুবর্ণ, সুবর্ণ, আমি বাইরে আছি। আমি আসছি। কি ভাবছো? না, তেমন কিছু না। তুমি বলতে চাও না নাকি বলতে পারো না? জানি না কেন বলতে পারি না। বলতে চাই, গুছিয়ে বলতে পারি না। অনেক কথা, কি বলবো? বলতে না পারলে লিখো না কেন? যে যুদ্ধ আমরা ভুলে গেছি। সবাই ভোলেনি। শান্ত না, যারা যুদ্ধ দেখেনি তাদের আবার মনে রাখার কি আছে? যারা দেখেছে তারা, তাদের দায়িত্ব সকলকে মনে করিয়ে দেয়া। সেজন্যই বলছি, লেখো। আমার কানে বাজছে। মাসিমা ডাকছেন। সুবর্ণ, সুবর্ণ, অসুবর্ণ, সুবর্ণ, কই যে যায় ছেলেটা? বেলা গেল, চান করবি কখন? সুবর্ণ। একের পর এক বাসা বদলে শেষে আসাদ দাদুর আশ্রয়। পুরনো ঢাকার ওই বাড়ি যেন স্বপ্নপুরী। অপার স্নেহ, আদর আর উষ্ণতা। সুবর্ণ, সে বাড়িতে দুটো চারটে ঘর নিয়ে ছোট বড় সব সংসার। মাসিমা আর অমল কাকু, ওর ভাই অলোক আর স্ত্রী দীপা। বৌদি আসি। দীপা মাসি স্কুলে পড়ায়। আসাদ দাদু বিরাট মানুষ। ওর মনটাও সেরকম। আমাদের আশ্রয়দাতা। আরও আছেন 64 রায়টের পর ভারত থেকে আসা শাহাদাত সাহেব, যিনি সাত সকালে বেরিয়ে যান অফিসে
আর ফেরেন সেই রাতে। তোমার বই কোথায়? তোমার বই কোথায়? তোমার বই কোথায়? তোমার বই কোথায়? কই পড়ো। যদু পড়িতেছে, পড়া শেষ হইয়াছে। যদু পড়িতেছে, পড়া শেষ হইয়াছে। যদু পড়িতেছে, পড়া শেষ হইয়াছে। মাসি, এটা কার ছবি? এই পড়া রেখে ছবি দেখা হচ্ছে বুঝি? ওইটা মহারানী ভিক্টোরিয়া। রানী? এত পচা? এই শোনো, হুম আজকে টিকিট আনতে হবে, হুম কাল আবার অন্য ছবি। 3টে টিকিট কেটো। মাসি, এটা আবার কার ছবি? 3টে কেন? ও যাবে নাকি? আমার আর তোমার। ও যাবে। কি পেয়েছো বলো তো? আমার ছেলেটা থাকলে ঠিক এই বয়সী হতো। হ্যালো, আসছি দাদা। অবসরে আসাদ দাদুর কাছেই আমার পৃথিবীর পাঠ চলে। মার্কস, লেনিন, কোরআন, বেদ, পুরাণ, বাইবেল, বিশ্ব সাহিত্য, কি না সবই তার ঠোঁটস্থ। এদেশের এখন দরকার একজন মাতসেনি, একজন গ্যারিবাল্ডি। কি চান আপনারা? পূর্ণ যুক্তরাষ্ট্র নাকি ফেডারেশন? আপনি কি মনে করেন 6 দফা মানবে? একমাত্র গ্যারিবাল্ডির বিরুদ্ধে ইতালির ভাগ্য খুলে গিয়েছিল। যতদিন পেরেছে লুটেপুটে নিয়েছে। আইয়ুব আর শাস্ত্রী গেলেন তাশখন্দে। এই নিয়ে পাঞ্জাবিরা ভালো রকমের নাখোশ। ওরা মনে করছে এটা ওদের পরাজয়, সোভিয়েত চাপের মুখে ভারতকে খুশি করার ব্যবস্থা। সেপ্টেম্বর যুদ্ধে আইয়ুব তার পপুলারিটি হারিয়েছে। সেনাবাহিনীর মধ্যে ফোঁসফোঁস শুরু হয়ে গেছে। নিজের জনপ্রিয়তা ফিরে পাওয়ার জন্যে আইয়ুব এখন যা খুশি তাই করতে পারে। জি, ঝালটা যাবে আমাদের ওপর দিয়ে। অত সহজ নয়। বাঙালিরা এই যুদ্ধের মধ্যে দিয়ে বুঝেছে তারা কতটা অরক্ষিত। বিপদে পড়লে
পাঞ্জাবিদের টিকিটাও দেখা যাবে না। এতদিনে যদি হিসাব বুঝে নেওয়া যায়, বাঙালি জেগেছে। দেখো তাদের চেহারা কি হয়। এত জলদি আসলা যে অফিস থেকে? শহরের অবস্থা বেশি ভালো না, ছুটি নিয়ে চলে আসলাম। কেন, কি হইলো আবার? ছাত্ররা মিছিল বের করেছে, গুলি চললেও আশ্চর্যের কিছু নেই। হ্যাঁ, কি কইলা? গুলি? সে কি? সহ্যেরও একটা সীমা থাকে বৌদি। কি হয়েছে? মিছিল। 64 দাঙ্গার পর থেকে এইসব শুনলেই আমার বুকের ভেতরটা খালি ধরপড় করে। ওই যে মিছিল আসছে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখে না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জালে, বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুটায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখে না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। আমি জানি মন্টু মামা। কিরে বেটা, বুঝে ফেললি? কই বলো। সে কি যুদ্ধ, মহাযুদ্ধ। প্লিজ আপা, দিও না, দিও না। তারপর কি বলো না। সুবর্ণ, বিরক্ত করো না। বলতে দাও না প্লিজ আপা, দিও না তো। সে কি, পেট ভরে না খেলে গলায় জোর উঠবে কেমন করে? অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতন বাঁচতে চাই। বা, ভাগ্নে সব শিখে ফেলেছে। দেখতে হবে না কার ভাগ্নে। বুবু, প্রুফটা দেখে দাও, কালকেই লিফলেটটা বের করতে হবে। বুবু, পরশু জমায়েত, কালই লিফলেট বের করতে হবে। একদিন নিজের প্রুফ দেখতেই হিমশিম খাচ্ছি। দাও না বুবু, কালকে বের না করলেই নয়। বুবুদের দরকার ওই প্রুফ দেখা পর্যন্তই, না রে? বলো কি, তোমরা যদি মিছিলের আগে ভাগে না থাকো তাহলে আমাদের মেরে একেবারে সাফ করে দিত না।
তোমাদের দেখলে তা ওরা লাল ফ্ল্যাগ তোলার আগে দুবার ভাবে। ওই তো মেরা ঢাল। না না, দুর্গতি না আসেনি, দুর্গা। ওই তো ঢাল, সেখানেই আমার আপত্তি। বুবু, তাহলে কি হবে? সবচাইতে ভালো হয় মামাকে দেখিয়ে নিলে। কে মামা? ওই বুড়ো? না না না, এক লম্বা লেকচার ঝাড়বে ব্যাকরণের ভুল নিয়ে। তারপরে এই ধরো তোমার হ্রস্বইকার, দীর্ঘইকার, কোনটা স্পষ্ট কোনটা স্পষ্ট নয়, কোনটার ভুল ব্যাখ্যা, ওই নিয়ে থাকো, ব্যাস। কালকে আর আমার লিফলেট বের করতে হবে না। আজকাল ভুল ধরার লোক বড় কম রে। কোনটা ভুল কোনটা ঠিক লোকটা জীবন দিয়ে শিখেছে। কোনো মানে হয়? পরিত্রাণ বানানটাও জানে না। না, এদের দিয়ে কিচ্ছু হবে না। মামা, আমি যাচ্ছি। সুবর্ণর দিকে নজর রাখবেন। আমি তার নজরবন্দি? কে কার উপরে নজর রাখবে? ফিরবে কখন? রাত হবে? দেরি হবে। কাজ সেরে ফিরতে প্রায় মায়ের রাত হয়ে যেত। নানান গল্প বলে খাবার খাওয়াতো আসাদ দাদু, মাসিমা। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া। রাতে ঘুমের মধ্যে হাত বাড়ালে টের পেতাম কখন যেন এসে শুয়েছে। মাঝে মাঝে ঘুমের আগেই চলে আসতো। মা শোবে না? আসছি বাবা। আমার ঘুম আসছে না। ও বাবা, কাল কাগজগুলো বুঝিয়ে না দিতে পারলে পত্রিকা বের হবে না। কি রে, ঘুম আসছে না কেন? মা, তুমি মাটির ভিতর ঢুকে যাবে না তো? তোর কি হয়েছে বলতো? আমি মাটির ভিতর ঢুকে যাব কেন? আসাদ দাদু বলছিল তুমি নাকি সীতা, মাটির ভিতর ঢুকে যাবে। আর কি বলেছে দাদু? আসাদ দাদু বলছিল তুমি নাকি সীতা, বনবাসে পাঠিয়েছে রাম। সীতা একটা বোকা। আমি কি বোকা? তাহলে আসাদ দাদু তোমাকে সীতা বলছিল কেন? ও কি জানে না তোমার কত বুদ্ধি? আমি আসলে সীতার চেয়েও বোকা। বোধহয় আমাকে মা যতখানি ভালোবাসতো ততখানি নিজের পত্রিকাকেও। চাকরির উপরি দিয়ে এই পত্রিকা বের করত নিজের সন্তানের মতো। কি রে? আরে আরে কি কি রে? মা আমার ফিতে নিয়ে এসেছে। ও না ছোট। মাসি, শিউলি মারবে। মারবে না, খালি ঝগড়া। মাসি আসছে, দেখিস।
মা আমার জন্য কি এনেছো? এটা কি? হ্যাঁ, মারে পাইছো না? এতক্ষণ তো আমার আঁচলের তলায় ঘুরঘুর করতেছিলা। কি রে শিউলি? মা চকলেট আনোনি? চোখ বন্ধ করো। চকলেট চকলেট গন্ধ না? যাও দাদুকে দাও, বলো মায়ের পুত্রিকা। সে সময় একটা পত্রিকা? ঘুরে ঘুরে বিজ্ঞাপন জোগাড় করে একটা সাহিত্য পত্রিকা। অথচ তুমি বলো তোমার মা খুব সাধারণ ছিলেন। নামি দামি কেউ না। নামি দামি কেউ না হলে এভাবে নিশ্চয় এমন কিছু ছিল যার জন্য তাকে টেনে হিঁচড়ে বৌদ্ধভূমিতে নিয়ে যাওয়া হয়েছিল। অথচ আমি কেন বুঝতে পারি না? তার গভীরতা কেন পরিমাপ করতে পারি না? যেন যেন দুর্বোধ্য। দুর্বোধ্য কেন? মানুষটাকে চেনার আগেই হারিয়ে গেল। এখনো তো তারা আছে যারা তাকে চিনত। তোমার কি মনে হয় না সবার জানা উচিত? কি? বৌদ্ধভূমিতে কাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল? জানা কথা। তার অজানা দিক কেমন ছিলেন আমি তো জানি না। ব্যক্তি, তার সংগ্রাম জানিয়ে মানুষ। তুমি না পারলে আমি যাব, যারা যারা তাকে চেনে তাদের কাছে। দরকার কি? তোমার আপত্তি কোথায়? একজন মানুষ যাকে এভাবে মেরে ফেলা হলো, একজন নারী তাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, তারপর বেয়নের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে। উফ, ওসবের আর গুরুত্ব নেই এখন। তোমাকে কে বলল? তুমি মা হিসেবে দেখছো তাকে, কিন্তু জাতির কাছে তিনি শহীদ। আসসালামু আলাইকুম। বস। সুবর্ণ। ও সামিনা। আমার টেলিফোন নাম্বার কোত্থেকে পেলে? আপনাকে তো সবাই চেনে, পেয়ে গেছি। চেনে নাকি? কোথায় আছো? একটা প্রাইভেট ফার্মে। থাকছো কোথায়? আগে তো মেসে ছিলাম, এখন একটা ভাড়া বাসাতে। বিয়ে? না। এলেই যদি। এতদিন পর কেন? আসলে একটা কাজই আসা। আমি জানি আপনার অনেক ব্যস্ততা। আরো আগে এলে খুশি হতাম। মনে পড়েছে তোমার কথা। তোমার খোঁজ করেছিলাম। আমাদের এক বন্ধুর কাছে, মানে তোমার মায়ের
এবং আমার। ওর কাছে খোঁজ করেছিলাম। তুমি চট্টগ্রামে ছিলে। জি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চা খাবে তো? চা দাও। জি। তোমরা বরং রাতে খেয়ে যাও। সেই 25শে মার্চের পর যে আসলেন, সেটাই বোধহয় শেষ দেখা। তোমার সে কথা মনে আছে? তখন কত ছোট ছিলে। আমি কিন্তু তোমাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে? তোমার চিকিৎসা চলছিল। হাসপাতালে আপনি আমাকে দেখতে এসেছিলেন? আমার মনে নেই আসলে। 16 ডিসেম্বরের পরে আমার আর তেমন কিছু মনে নেই। তোমার মনে না থাকারই কথা। তোমার চিকিৎসার জন্য জরুরি একটা ঔষধ পাওয়া যাচ্ছিল না। আমি কলকাতা থেকে আনিয়ে দিয়েছিলাম। তুমি ভালো হলে মামারা তোমাকে নিয়ে গেল। তারপরে আর তোমার খোঁজ নেওয়া হয়নি। ভালোই করেছেন। কি? খোঁজ না নিয়ে? কেন? কোথায় খোঁজ করতেন? এতিমখানায়? এতিমখানায় কেন? ও কথা থাক। তোমার মামারা? মামারা ছিলেন, আপনারা তো ছিলেন। মায়ের বন্ধুরা নাকি ছিলেন না? তোমার খোঁজ নেওয়া হয়নি। আসলে নানান কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তোমার লেখাপড়া? ভালোবেসে যারা যতটুকু দিয়েছেন ততটুকুই। আমার কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যুদ্ধের সময় ভাবতাম আমরা সকলে কেমন যেন একে অন্যের আত্মীয় হয়ে গেছিলাম। যুদ্ধ শেষ হয়ে গেল, সবাই কেমন যেন ব্যস্ত হয়ে পড়লাম। নিজেকে নিয়ে পড়ে থাকলাম, কোনো কাজে আসলাম না। আপনি সুপ্রতিষ্ঠিত আঁকিয়ে বিরাট ব্যক্তিত্ব, দেশের মুখ উজ্জ্বল করেছেন। ঠাট্টা করছো? এই শোনো, আমি গাড়িটা নিয়ে যাচ্ছি। পাঠিয়ে দেব? না, আমার কোনো প্রোগ্রাম নেই। ঠিক আছে, তাহলে আমি রেখে দেব। আপনি আমার মাকে কবে থেকে চিনতেন? কেন বলো তো? আমার নাও চা খাও। আমার কিছু স্মৃতি আছে, খুবই সামান্য।
আমার মনে হয় আপনি আমার মায়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মায়ের যে দিকগুলো আমি জানি না, আপনি হয়তো জানেন। ঘনিষ্ঠ সে তো অনেকেই ছিল। আমরা তাদের কাছে গেছি। আসলে তাগিদটা সামিনার। একজন বললেন শহীদ নাসরিন সম্বন্ধে বিশেষ তথ্য আপনি জানেন। ও, 68-তে একটা নতুন পত্রিকায় জয়েন করলাম। তখন কেবল আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়েছি। পত্রিকার সব ইলাস্ট্রেশন আমি আঁকতাম, প্রচ্ছদ আঁকতাম। নতুন পত্রিকা, আমার সম্পাদক তিনি আবার নেতাজি সুভাষ বোসের একনিষ্ঠ ভক্ত ছিলেন। দুটো পেয়েছে বিজ্ঞাপন। সারাদিন ঘুরে দুটো? সারাদিন মতিঝিল পাড়া চষে। আমাকে দিচ্ছ কেন? ওই যে আর্টিস্ট, ওকে দাও। বিজ্ঞাপন টিজ্ঞাপন এখন ওর দায়িত্ব। এই যে দুটো বিজ্ঞাপন আছে, ডিজাইন আছে সাথে। নিন। বসুন। প্রুফটা দেখা হয়েছে? সময় মতো হয়ে যাবে। কাজের ফাঁকে ফাঁকেই কথা হতো, কখনো রাজনীতি, কখনো ছবি, কখনো আঁকাআঁকি, কখনো সাহিত্য। খুব খুব ভালো ছবি আঁকতো আর পড়তো প্রচুর। কে কে বলবে যে সে কোনোদিনই বিশ্ববিদ্যালয়ে পা রাখেনি? তখন আইয়ুব বিরোধী আন্দোলন খুব জমে উঠেছে। রাজনীতি নিয়ে আলোচনা, চারপাশে মিছিলে মিছিলে ভরে উঠেছে সারা দেশটা। আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝে নাই সীমা। যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা। আছো ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝে নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তির রাশি। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী। তোমার ভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। সারা দেশে মানুষের চেতনার একটা রূপান্তর ঘটে যাচ্ছে। সকলে যেন স্বপ্ন দেখতে শুরু করেছে। স্বাধীন হব, আমরা স্বাধীন হব। জনজাগরণ কাকে বলে না দেখলে বিশ্বাস হবে না। পত্রিকার এ মাথা আর এক মাথায় মৃত্যুর পাশাপাশি মানুষের বেঁচে ওঠার খবর। এর মধ্যে শেখ মুজিব আগরতলার মামলা থেকে বেরিয়ে এলেন। নাসরিন, আমি সকলে মিলে গিয়েছিলাম 32 নম্বর বাড়ির দরজায় ফুল দিতে।
হ্যালো, হ্যাঁ বলছি। না, আমি এখন একটু ব্যস্ত আছি। আপনি কাল ফোন করবেন। আমরা সবাই একবার পিকনিকে গিয়েছিলাম না? আপনি, মা, আরও কয়েকজন। তোমার মনে আছে? সেদিনটার কথা আমার খুব মনে পড়ে। আপনি এলেন। আফসার মামা তখন আমাদের গান শেখাতেন। আমি সেই প্রথম দেখলাম আপনাকে। মা তখন আশপাশের বাড়ির বাচ্চাদেরকে ধরে নিয়ে এসে গান শেখাতো। বাংলা ভাষা রাষ্ট্রভাষা জানি, একদিন এটা হয়নি, এবার সেই ইতিহাস জানি, সেই ইতিহাস জানি। এই ভাষার মান বাঁচাতে প্রাণ দিয়েছে ওরা, ওদের জন্য প্রভাতে মিছিল করে তোরা, মিছিল করে তোরা। ভাষা বাংলা ভাষা রাষ্ট্রভাষা জানি, একদিন এটা হয়নি, এবার সেই ইতিহাস জানি, সেই ইতিহাস জানি। বাংলায় আমার মাতৃভূমি, বাংলায় আমার ভাষা, বাংলাদেশকে তীরে আমার স্বপ্ন এবং আশা, স্বপ্ন এবং আশা। ভাষা বাংলা ভাষা ভাষা জানি, একদিন এটা হয়নি, এবার সেই ইতিহাস। সুবর্ণ, এই সুবর্ণ ওঠ, সবাই চলে গেলাম। মাসিও উঠছে না। ওঠ, 21শে ফেব্রুয়ারি না? আশাটা তো ডাকছে। ওঠ সুবর্ণ। 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরি ছিল বিশেষ ঘটনা। সেই 7 সকালে খালি পায়ে বেরিয়ে পড়া। মা মা দেখো কি সুন্দর। জলের ধারে বসে থাকার ছবি কখনো মুছে যায়? প্রতিটি নিঃশ্বাস দীর্ঘ। এই রকম দুঃখহীন খুশির মধ্যে হাত ধরাধরি করে একটা শুকনো নদীর গর্ভে নেমে গিয়ে মরা ঝাঁঝি হাতে তুলে নিয়ে বলবো, মনে আছে? কোনোদিন জয়পুর যাইনি, কিন্তু জানি কোথাও জয়পুর আছে। চিনতে আমার ভুল হবে না।
জীবন, দুধ এত পাতলা হয় কেন? জল দাও নাকি? সি সি, আমি কি ভুট্টো যে মিশা কমু? ভালোই কইস। সাবধানে থাইকো, শুনছি দিনকাল ভালো না। তোমার দাদা তো চিন্তায় আছে। আমরা ছোটখাটো মানুষ, আমগুলো ডর কি? যাই দিদি। আচ্ছা। দুধ মাসিমা, দুধ। বাবা আইসো? দুধ এখনই আসছি। দুধ। ভাত দাও। তোমার বাবার সঙ্গে দেখা হয়েছে? না, একবার নিতে এসেছিলেন, আমি দেখা করিনি। আমি তখন কলেজে। মা বলতেন, আমি তোমার মা, আমি তোমার বাবা। আপনার সাথে কখনো দেখা হয়েছে? সরাসরি দেখা হয়নি। ওনার সম্পর্কে মা আপনাকে কিছু বলতো? জানো তো, উনি সক্রিয় রাজনীতি করতেন। অল্প কিছু শুনেছিলাম। আমরা রাহেলা খালার বাসায় যেতাম। সুবর্ণকে তো দিয়ে গেলেও পারে, ছেলেটা একা একা থাকে, মাঝে মাঝে বাবুর সঙ্গে এসে খেলবে। তুমিও তো, তোমার তো দেখাই নেই। সময় পাই কোথায়? একা একা সব না। এত কিছু সামলাও কি করে? কি করব? আচ্ছা, ওর বাবা কোনো খোঁজ নেয়নি না? সে তো কবে থেকেই। যাক, তুমি কখনো স্পষ্ট করে কিছু বলো না কেন? সুবর্ণ যখন হয়, হাসপাতালের বারান্দায় পড়েছিলাম। সিজেরিয়ান, তাকে খবর দিয়ে পাওয়া যায়নি। 2-3টা টিউশনই করতাম। কি কষ্ট করে চলা। যখন ডিভোর্সের নোটিশ পাঠালাম, কিছু বলেনি। আমার অপরাধ, আমার গান, আমার কবিতা, আমার ছবি আঁকা, আর ওর কথা মতো ওর পার্টির ব্যাপারগুলো বুঝতে না পারা। পাতি বুঝু আবেগ। একটা ছাত্রীনিবাসের 3য় শ্রেণীর চাকরি, ক টাকা মাইনে পাও? তার উপর আবার টিউশনি। তোমার মতো একটা মেয়ে, অপচয়, গুণের অপচয়। ভালো লেখো, কবিতা, কত কিছু করার আছে না? আমি বললাম, আমার শিক্ষাগত যোগ্যতা জানেন? ম্যাট্রিকটাও দেওয়া হয়নি। এই সমাজে খুঁটির জোর বলতে যাকে বলে, সেই তো শিক্ষাগত যোগ্যতা না। ভুল করছো। শিক্ষাগত যোগ্যতা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এসব ভুল ধারণা। আঘাত করতে হবে, আঘাত। একজন MFS তোমার মতো লেখে। আপনি বলছেন ভালো লিখি? বলল, ভালো লেখো, কিন্তু বড্ড বেশি ভাবের ছড়াছড়ি, বড় বেশি আত্মপ্রশস্তি, হাহাকার, শূন্যতা। মেহনতি মানুষের কথা কোথায়? মেহনতি মানুষ আমি কি? আপনি না বললেন 3য় শ্রেণীর চাকুরে হয়ে কি হবে?
এই যে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এদের সঙ্গে মিশে যেতে হবে, মিলিয়ে দিতে হবে নিজের দুঃখগুলোকে। আপনি যাদের কথা বলছেন আমি নিজেকে তাদেরই একজন মনে করি। আমার দুঃখ কষ্টে মিশে আছে তাদের হাহাকার। তোমার ব্যাকগ্রাউন্ড যে মধ্যবিত্তের, সেটা অস্বীকার করতে পারো? পারিবারিক, আমি মেহনতি মানুষের একজন। আমার পরিবার দিয়ে বিচার করবেন না, তাদের সাথে সম্পর্ক অনেক আগেই চুকিয়ে এসেছি। চাইলে কি চুকিয়ে আসা যায়? এই যে ভাববাদ, এটা এসছে তোমার পরিবার থেকে, এটা শ্রেণীর ব্যাপার। আর আপনার? আপনি তো রীতিমতো জমিদার বাড়ির পুত্র। না, আমি তোমার সব ত্যাগ করেছি, এখন আমার কাছে পার্টি সব। আমি বলবো তুমিও পার্টিতে জয়েন করো। দূর থেকে অনেক কিছু বোঝা যায় না, কাজের মধ্যে দিয়ে আত্মপরিচয় গড়ে ওঠে। দেখবে তুমি একা না, কতজন তোমার পাশে। ব্যক্তিগত সুখ দুঃখ কোথায় চলে যাবে। আমার হাত ধরো, হাত ধরো। কেমন? হাত ধরো। তার বিরক্তই হয়েছিল। কারো গলায় ঝুলে আছি মানতে কষ্ট হতো ছোট থেকে। গলগ্রহ হব না, বুধটা বড় বেশি টনটনে ছিল। যখন টের পেলাম এ সম্পর্কের মধ্যেও সেটা কাজ করছে, আমি চলে আসলাম। একটা এতিমখানায় চাকরি পেলাম। এক সাইক্লোনের রাতে সুবর্ণ হলো। ভাইরা সঙ্গে যেতে বলল থাকতে। আমি রাজি হইনি। একটার পর আরেকটা চাকরি বদলে নানা চেহারার লোক দেখেছি তখন। আজে বাজে সব অভিজ্ঞতা।
এরপর পত্রিকায় চাকরি পেলাম। এরই মধ্যে আমার কবিতাগুলো বেশ নাম করেছে। ছোটবেলায় সুবর্ণ এত ভুগেছে, চাকরি পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। লেখা নিতে গিয়ে আসাদ সাহেবের সাথে দেখা। তখনও মামা ডাকিনি, নামমাত্র ভাড়ায় উনি ওনার 2টো ঘর আমাকে ছেড়ে দিলেন, একটা নিরাপদ আশ্রয়, সেই সাথে তার স্নেহ। বোনাস বলতে পারো। মজার লোক তো। এদিনে কারোর জন্য কেউ কিছু ছাড়ে নাকি? হ্যাঁ, সারা জীবন কমিউনিস্ট পার্টি করেছেন। 62-তে ধরা পড়লেন, খুব টর্চার করেছিল। জেল থেকে বেরিয়ে খুব বুড়িয়ে গিয়েছিলেন। গ্রামে জমি জমা কিছু ছিল, সেখান থেকে যা টাকা আসতো সমস্তটা আন্দোলনে ঢেলেছেন। নিজের বাড়ির সবকটা ঘর ভাড়া দিয়ে নিজের জন্য 3টে ঘর রেখে দিয়েছিলেন। 2টো ঘরে পার্টির কাজ চলত। মতাদর্শগতভাবে কি যেন পার্থক্য হয়েছিল। সব ছেড়ে দিয়ে লেখালেখিতে ডুবে গেলেন। পার্টির অফিস তুলে দিলেন। সেই 2টো ঘর আমাকে দিয়েছিলেন। আমাকে খুব স্নেহ করেন, মেয়ের মতো দেখেন। এখন যেন আমার উপর ভীষণ নির্ভরশীল। তুমি বিয়ের কথা ভাবছো না কেন? বিয়ে? ওই যে তুমি বলো না কোন আর্টিস্ট। পাগল, নাড়া কবার বেলতলায় যায়। আমরা খুব ভালো বন্ধু। তাছাড়া ওর একটা ভবিষ্যৎ আছে না? আর তোমার ভবিষ্যৎ? তোমার বুঝি কোনো ভবিষ্যৎ নেই? আমার ভবিষ্যৎ সুবর্ণ। সুবর্ণ কিন্তু নিজের মতো বড় হবে। এখন যেমন আছি, এত ভালো কোনোদিন ছিলাম না। একা একজন জীবন সংগ্রাম যাকে বলে, কেউ তাকে সুখী করার কথা ভাবেনি। সুখী মানে বিয়ে? সুখী মানে সুখী। কিন্তু নাসরিন তো সেরকম কিছু চায়নি। যে প্রতিঘাতগুলোর মধ্য দিয়ে সে গেছে,
ওর দিব্য চোখ খুলে দিয়েছিল। কিন্তু আপনি তো প্রথার বাইরে যাননি। আমি তো ওর মতো সাহসী বা শক্তিশালী ছিলাম না। ওর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় হাত দেওয়াও পছন্দ করতো না। আমরা খুব চমৎকার বন্ধু ছিলাম, কিন্তু ও কারো মুখাপেক্ষী হতে চাইতো না। ওর ভাইরা চেয়েছে যে ওদের সঙ্গে গিয়ে থাকুক, কিন্তু সে চায়নি। তুমি হবার পর থেকে সে একটার পর একটা যেমন চাকরি বদলেছে, তেমনি বদলেছে থাকবার জায়গা। নানা উদ্দেশ্যে সবাই ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করত। একজন নিঃসঙ্গ নারী, বুঝতেই পারো, যেখানেই যেত সবার দৃষ্টি কাড়ত। সে সময় লেখা সংগ্রহ করতে গিয়ে আসাদ সাহেবের সঙ্গে তার পরিচয়। একদম নিজের মেয়ের মতো দেখতেন। বলা যায় নির্ভরশীল হয়ে পড়েছিলেন তার উপরে। তোমার মাও একটা নিশ্চিত আশ্রয় খুঁজে পেল, বড় বেশি নিশ্চিত। পঁচিশে মার্চের পর ভারতে যাওয়ার আগে আমি গিয়েছিলাম তাকে নিয়ে যাব বলে। সবকিছু কেমন তছনছ হয়ে গেল। কখন যে কি হয় কে বলতে পারে। একদম নিরাপদ নয়। তুমি বুঝতে পারছো এসব কোথায় গড়াবে? তুমি চলো। আর কত গড়াবে? চারদিকে লাশের গন্ধ। শেখ সাহেবকে নিয়ে কি করছে কে জানে। পত্রিকাগুলো বন্ধ হয়ে গেল। শহরের অবস্থা কি হবে তুমি ভাবতে পারছো? গেরিলা যুদ্ধ শুরু হলে? তুমি বরং চলো। যুদ্ধ হবে তো? কেউ তো বসে নেই। ওখানে সরকার গঠন হচ্ছে, কিছু একটা ব্যবস্থা ওখানে হবেই। জায়গায় জায়গায় তো প্রতিরোধ হচ্ছে। আসার কথা। শুনতে ভালো লাগে। আমি কি মিথ্যে বলছি? বৌদিরা চলে যাচ্ছে, শাহাদাত সাহেবরা। আজ আসাদ মামাকে তার পুরনো শিষ্য নিতে এসেছিল। না, আমার যাওয়া হবে না।
তুমি এসবের মধ্যে থাকবে? এতদিন একা চললাম, এখন থাকতে পারবো না বলতে চাও? চলতে পারবে না সে কথা তো বলিনি। একটা পুরুষের জন্যই এই শহর এখন নিরাপদ নয়। ঘরে ঢুকে খুঁজে খুঁজে বার করবে। তুমি পাগলামি করো না। তুমি একদম সুবর্ণের বাবার মতো করছো। সরি। কালকেই যাচ্ছ? আজ রাতে। কে জানে আবার কবে দেখা হবে। সাবধানে থেকো। চলি। আপনি তো মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। একটা চিঠি হাতে পেয়েছিলাম। একজন মুক্তিযোদ্ধা আসতো, ওর হাতেই চিঠিটা পাঠিয়েছিল। চিঠিটা হাতে দেবার সময় মুক্তিযোদ্ধা ছেলেটি বলেছিল যে আপা একটা বড় ধরনের রিস্ক নিতে যাচ্ছেন। তখন মেয়েদের চলাফেরা একেবারেই ছিল না, তার মধ্যে সে মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে সাহায্য করে চলেছিল। আমার কিছু স্পষ্ট মনে আছে, বাকি সব স্পষ্ট। বাংলাদেশ স্বাধীন করো, ভুট্টোর বুকে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, ভুট্টোর বুকে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, ভুট্টোর বুকে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। এক দাবি এক কথা, বাংলাদেশের স্বাধীনতা। এক দাবি এক কথা, বাংলাদেশের স্বাধীনতা। কি যেন ঘটতে চলেছে। আজ খুশি তো কাল হতাশা। এভাবেই 25শে মার্চের কাল রাত্রিটা সবকিছু মুহূর্তে বদলে দিল।
সব ছাইরা আবার যে কবে। সাবধানে থাকো বাবা, মায়ের ত্যাগ তো করো না, সময় মতো চান করবা। চারদিকে বিপদ, মায়ের না কয়ে কোথাও যায় না, মন থাকবো। চলো চলো চলো, সময় নেই দিদি, যাই। সাবধানে থেকো। সব ঠিক হলে আবার একসাথে মায়ের দেখো। रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैऋत्यै भुवितां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपालायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृष्ण्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एतनित्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै। মাসিমারা চলে গেলেন। প্রায় শূন্য বাড়িটায় দাঁড়িয়ে সেই প্রথম আমি বুঝেছিলাম জগৎ সংসারের অনিয়মটাই কত বড় নিয়ম। মা, আসাদ দাদু আর আমি কতটা একা। মা খোলাখুলি মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিত। এর মধ্যে একজন খবর নিয়ে আসে মন্টু মামা মারা গেছে। মা খুব ভেঙে পড়েছিল। আসাদ মানে কি জানিস দাদু? আসাদ মানে হচ্ছে সিংহ। কিন্তু সিংহ যখন বুড়ো হয়ে যায় তার শিকার করার শক্তি আর থাকে না। দেখছিস না চারদিকে কেমন অবিচার হচ্ছে, অথচ সিংহ কিছুই করতে পারছে না। ওটা আবার জুটলো কোথা থেকে? ওটা গুঁড়ো দুধ। জীবনের কোনো খবর পাওয়া যায়নি? আপনাকে বলিনি, ওদের পাড়ায় আগুন ধরিয়ে দিয়েছিল। ওটাও গেছে। চারদিকে সব হচ্ছে কি দেখেছো? বাড়ি ছেড়ে সব মানুষ চলে গেল। রকিব আমাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে, কিন্তু তোমাদের ছেড়ে যাওয়া অসম্ভব। না মামা, আমি বলবো আপনি চলে যান। আপনার জন্য এখানে থাকা
নিরাপদ না। আর তোমার জন্য? কি যে বলেন মামা, আমার মতো চুনোপুটি আপনি কোথায় আর আমি কোথায়? তুমি যে ছেলেদের সাহায্য করছো এটা কেউ জানে না বলতে চাও? এদের ওদের বাড়িতে ঘুরে ঘুরে টাকা পয়সা জোগাড় করছো, আর ওদেরও আকেলের বলিহারি তোমার কাছে অস্ত্র শস্ত্র রেখে যাচ্ছে। মামা, সুবর্ণ বাবা, ও ঘরে যাও। আমার ভয় করে। ও ঘরে গিয়ে বসো না, দাদুর সাথে আমার কথা আছে। ও এসব কিছু বোঝে না ভেবেছ? ওর কাছে গোপন করে কি লাভ? তবুও ওর সামনে নাইবা বললাম। আমাকে নিয়ে তোমার ভয় পেতে হবে না, আমার ভয় তোমাকে নিয়ে। আপনার রাজনৈতিক পরিচয় আছে, আপনি ওদের বিরোধিতা করে লিখেছেন, আপনার উপর ওদের রাগ আছে। তুমি, তোমার পত্রিকা, সেখানে তো আগা পাঁচতলা ওদের বিরোধিতা। ও পত্রিকা ওরা পড়ে না। না, পড়ে না। এই যে রাজাকার আলবদর, ওগুলো তো বাংলা বোঝে না। কি আর হবে? তুমি বরং আমার সঙ্গে রকিবের বাড়িতে চলো, সেখানে আমার যদি দুটো ভাত জুটে তোমারও জুটবে। না মামা, এখানে আমার অনেক দায়িত্ব। ছেলেরা আমার কাছে আসবে, ওরা আবার আমাকে কোথায় খুঁজে পাবে? ওই যে রেজা, হ্যাঁ, রেজার কোনো খবর পেয়েছো? ও ট্রেনিংয়ে আছে। কে জানে আরও কত জীবন যাবে, স্বাধীন হবে। আমার ভাবনাটা কোথায় জানো? রাজনৈতিক জাগরণ দেখে ভালো লাগে, মেরে কেটে আদায় করতে শেখা। কিন্তু যখন স্বাধীন হবে ওই আবেগটাকে বশ করতে হবে। তার জন্য দরকার গভীর চেতনা, দেশপ্রেম, ধৈর্য, কষ্ট করবার ক্ষমতা। সেটা গড়ে উঠলে হয়, সেটা কালে কালে শেখার ব্যাপার। বাঙালির সেই যোগ্যতা আছে তো? অবস্থায় পড়ে মানুষ শেখে মামা। অহিংস নিরীহ মানুষ অস্ত্র ধরতে শিখেছে, কেবল বাঁচার তাগিদে তো শেখেনি। ভিয়েতনামকে দেখছেন না? তুমি আশাবাদী, আমি না। আমার অভিজ্ঞতা অন্য কথা বলে। এই এদিকে আয়, আয়, দুধটা খেয়ে নে। আমি দুধ খাবো না, আমি গোশত দিয়ে ভাত খাবো। আয় আমার কাছে আয়। হাজার হাজার মানুষ পালাচ্ছে জানিস? তারা কে কোথায় কি খাচ্ছে কে জানে? হ্যাঁ, আমি তোকে বিষাদ সিন্ধুর গল্প শোনাবো। আচ্ছা, রেডিওটা খোলো তো, খবর কি হয়ে গেল নাকি? আপনাকে জরুরি তলব করেছে। কেন?
দরকার আছে। কোথায়? এই সময় আমাকে যেতে হবে কেন? আপনি সেক্রেটারিয়েটে যাবেন আর চলে আসবেন। ওকে? কারফিউর মধ্যে? আমাদের কাছে পাস আছে, গাড়িরও ব্যবস্থা আছে। আমি কাপড়টা বদলে আসি। না 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 না, কাপড় বদলাতে হবে না, এইভাবেই চলেন। আমি যাব না। আপনি যাবেন। আসেন। কই চলেন। মা, ঘরে যাও। কি? আরে মা, মা ওরা তোমার চোখ বাঁধছে কেন? ঘরে যাও। হাত বাঁধছে কেন? ঘরে যাও। মা, 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 মা। ঢাকায় ফিরেই খবরটা পেলাম। সম্ভবত 20শে ডিসেম্বর। তোমার মামার সঙ্গে দেখা করতে গেলাম। তুমি তখনও জানো না যে তোমার মা আর কখনো ফিরবেন না। তোমার মামা যে বর্ণনা দিয়েছিলেন লাশের,
আসসালামু আলাইকুম। সুবর্ণ কোথায়? মামার বাড়ি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. মা যেন আমাকে দাঁড় করে দিয়ে গেল একটা খোলা উঠোনে। যেন সেখানে দাঁড়িয়ে আছি। তারপর তো তোমার অসুস্থতার সময় তোমার সঙ্গেই থাকতাম। হ্যাঁ, ইস্ট জার্মানি চলে গেলাম একটা স্কলারশিপ নিয়ে। 6-7 বছর ওটাই আমাকে বাইরে রেখে দিল। ফিরে এসে আর তোমার সঙ্গে যোগাযোগ হলো না। আসলে আমি দেখেছি যুদ্ধ যাদের জীবনে একটা বড় প্রভাব ফেলেছিল তারাই সবচেয়ে কম কথা বলে বিষয়ে। এজন্যই ধরে ধরে একটা সংকলন বের করার চেষ্টা করছি। তোমরা কি আমার কাছে লেখা চাইতে এসেছো? কিন্তু আমি তো লিখতে পারি না। তাছাড়া লিখবে আত্মীয় স্বজন, কাছের বন্ধুরা। আপনি মাকে যতটুকু চিনতেন তাই লেখেন না। সেটা কি শোভন হবে? আমি বুঝলাম না। শোভন শব্দটাই আমি বুঝি না। আমার মনে হয় আপনাদের যৌবনটা এদেশে সবচেয়ে সুন্দর সময় ছিল। আপনারাই সবচেয়ে সুন্দর সময়ের জাতক, যারা স্বপ্ন দেখেছেন, আবার স্বপ্ন ধুলো মিশিয়ে তো দেখেছেন। আমরা বড় হয়েছি হতাশার মধ্যে, হিসেব কষে চলি, খুব বেশি প্র্যাকটিক্যাল। হতাশা শব্দটা আমার পছন্দের নয়। আশাহত। আমি বলবো তুমি ঠিক
বুঝতে পেরেছ ঠিক কাজটা। আমাদের স্বপ্নগুলো আমরা পারিনি। আমার বিশ্বাস তোমরা পারবে। কিন্তু সে দায়টা ছিল আপনাদের। আমি লেখানিতে কবে আসব? আমাকে 1 সপ্তাহ সময় দাও। আমি যা বলতে চাই লিখতে পারবো তো? খুঁটিনাটি যা মনে আছে সব। কত যে না বলা কথা, কত ক্ষত কত ব্যথা, বিষ করেছি পান পলে পলে, ধরে আছি নয়ন জলে। বিষে বিষে নীল হয়ে কালে কালে গেছি বয়ে, নীলকণ্ঠ 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 তুমি অপরাজিতা হয়ে ফোটো, নীলকণ্ঠ নীলকণ্ঠ তুমি অপরাজিতা হয়ে ফোটো। নীলকণ্ঠ তুমি অপরাজিতা হয়ে ফোটো।
হাজার ফুল, নাম ধরে যেন ডাকে হারানো পথের বাঁকে।